আসতে পারি? নাইম বিছানায় শুয়ে শুয়ে সিগারেট টানছিল। জানালা দিয়ে সিগারেটটা ছুঁড়ে ফেলে উঠে বসলো। ইমাদ যে, এসো এসো। ইমাদ নাইমের পাশে বসলো। ভালো আছো? বিন্দাস আছি, তোর খবর বলো। বিন্দাস থাকলে হাসো না যে। এই তো হাসছি। ইমাদ নাইমের মুখের দিকে তাকিয়ে রইল। ওর দৃষ্টি পলকহীন। নাইম ইমাদের পিঠ চাপড়ে বলল, তুমি তাহলে গেলো করো, হ্যাঁ? আমি তো ভাবতাম তুমি আমাকে দেখোই না। কি হয়েছে? নাইম বিষণ্ণ গলায় বলল, তেমন কিছু না রে ভাই, টিউশনে নিয়ে প্যারায় আছি। দুটো টিউশনে হাতছাড়া হয়ে গেছে, মহা বিপদে আছি। আচ্ছা। টিউশনে গিয়ে ভালোই হলো, তুমি যে এক পিস জানা হলো। ইমাদের আর বসতে ইচ্ছে হলো না। সে উঠে চলে এলো। নাইম একা একা হাসতে হাসতে মাথা নাড়ল। এই দুনিয়ায় মানুষ চেনা বড্ড কঠিন। প্রতিনিয়ত মেসের যে মানুষগুলো ওর হাসির বদলে হাসি দিয়ে গেছে, তারা কেউই আজ আর তার খোঁজ নিতে আসেনি। কিন্তু যে মানুষটা কখনো হাসির বদলে একবারও হেসে তাকায়নি, যাকে অহংকারী বলে মনে মনে গাল বকেছে, সেই মানুষটাই আজ অসময়ে তার পাশে এসে দুদণ্ড বসেছে। স্কুলের করিডোরে রেলিং ধরে মিলা আর সুহা দাঁড়িয়ে আছে। রাগে সুহার পায়ের রক্ত মাথায় উঠে গেছে। সে ধমকে বলল, তুই আন্টিকে কেন কিছু বললি না? কি বললাম আমি? কি বলতিস মানে? তুই বলতিস এই পাখাটাও তুমি খুলে নিয়ে যাও, তোমার ছেলের ঘরে লাগাও। তোমার ছেলে দুটো পাখার বাতাস হা করে করে খাক। কিছু বললে মুবিন বলবে ওকে হিংসে করি। কথাটা আমার সহ্য হবে না। আরও কয়বার নানান বিষয়ের প্রশ্ন তোলায় মুবিন মন খারাপ করে ফেলেছে। বলেছে আমি নাকি ওকে হিংসে করি। কিছু মনে করিস না, তোর ভাই আরেকটা শয়তান। মিলা দীর্ঘশ্বাস ফেলে নিচের মাঠটার দিকে তাকিয়ে রইল। অসংখ্য ছেলে মেয়ে মাঠটায় জড়ো হয়েছে। সবাই সবার বন্ধুদের সঙ্গে ব্যস্ত। কেউ কেউ খেলছে, কেউ বা গোল হয়ে দাঁড়িয়ে গল্প করছে, কেউ বসে আছে একা। শব্দের কোলাহলে কান ভারী হয়ে আসছে। সুহা হাত বাড়িয়ে মিলাকে শক্ত করে আগলে ধরল। একদম মন খারাপ করবি না, একদম না। ভালো করে পড়, তোর অবস্থান সফলতায় তুই তোর জবাব দিবি। আমিন। মিলা অবহেলার হাসি হাসল। সুহা বলল, তাই হবে, দেখে নিস। জানিস সামনে মুবিনের জন্মদিন, মা অনেক বড় করে অনুষ্ঠান করবেন। বেদনার হাসি মিলার ঠোঁটে চেপে বসল। সুহা দাঁতে দাঁত পিষল, কিছু বলল নাও। সাথে সাথে ঠিক করে ফেলল মিলার জন্মদিনে সে তার জমানো টাকা থেকে আয়োজন করবে একটা ব্ল্যাক ফরেস্ট কেক আর ওদের প্রিয় ফুচকা পার্টি। আকাশে অর্ধচন্দ্র চেকে বসেছে। চারিদিকে বেড়েছে নিস্তব্ধতা। জানালা ঠিকরে করির মুখে জ্যোৎস্না করছে। বাবা ভাইদের ঠকিয়েছে সে, প্রতিনিয়ত ঠকাচ্ছেও। ভালোবাসা মানুষের বিবেক বোধ, চিন্তা করবার শক্তি কেড়ে নিয়ে পঙ্গু করে নিজেই হয়ে ওঠে পরম আশ্রয়। শেষে করির মতন প্রতারিত মানুষদের জীবনভর নিঃসঙ্গ থাকতে হয়। করি জানে সে আজ কতটা একলা। পরিবারের মানুষগুলোর চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে না ও। সবাই মিলে আড্ডা দিতে বসলেও উঠে চলে যায়। বারবার মনে হয় ও তাদের মাঝে বসবার যোগ্য নয়। খেতে বসে অধিকার বোধ থেকে ভাইদের প্লেট থেকে মুরগির কলিজা মাছের ডিমটা জোর করে তুলে আবার খেয়ে ফেলতে পারে না। এই মানুষগুলোর বিশ্বাস আস্থা তাকে নিয়ে করা গৌরব সে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। তাদের অজান্তেই তাদের সে শেষ করে দিয়েছে। চুলের মাঝে হাত গলিয়ে কপালে হাত রেখে বসে ফোপাচ্ছে ও। ইমাদ বালিশে মাথা রেখে এপাশ ওপাশ করছে। মিলাদের ওখানে নাইমকে পাঠালে কেমন হয়? না না, তা করা যাবে না। এ তো নিজের এটো অন্যকে খাওয়ানোর মতন। যে জায়গায় নিজে আর কখনো যাবে না, সেখানে সে কি করে অন্য একজনকে পাঠাতে পারে? যা তার নিজের জন্য পছন্দ নয়, তা অন্যের জন্য বাছাই করা অন্যায়। নাইমের জন্য অন্য কোনো ব্যবস্থা করতে হবে। সামান্য একটা টিউশনিকে ওর মতো মানুষের মুখ থেকে হাসি মুছে ফেলবার মতো শক্তিশালী করে তোলা যাবে না। অবশেষে অসংখ্য ভাবনা চিন্তার অবসান ঘটিয়ে কাদিন বিয়েতে মত দিয়েছে। মতামত ইতিবাচক। দীপাদের পক্ষ থেকেও কোনো সমস্যা ছিল না। সমস্যা থাকলেও দীপার মা সম্ভবত এখানেই মেয়ে দিতেন। মেয়ে যে রাজি হয়েছে এতে তিনি হাঁপ ছেড়ে বেঁচেছেন।
বড় করে বিয়ের আয়োজন শুরু হলো দুদিক থেকেই। দীপার মা আঁচলে চোখ মুছতে মুছতে একলাই সব দিক দেখছিলেন। ইবাদ আর নিলয় দুজনের একজনও এই বিয়েতে আনন্দিত না হওয়া সত্ত্বেও দুজন নিজ থেকেই এগিয়ে এলো। কমিউনিটি সেন্টার ঠিক করা থেকে শুরু করে অনেক ঝামেলাই তারা মেটালো। তবে দুজনেই দীপার সাথে রাগ, কেউ কথা বলছে না। দীপা নিলয়কে নানান ছুতোই ডাকলেই নিলয় কটমট করে তাকাচ্ছে, জবাবে ধমক দিচ্ছে, পেঁচ মেরে মেরে কথা বলছে, আর ইমাদ ফিরেও তাকাচ্ছে না। দুই বন্ধুর এমন আচরণে দীপা বেশিক্ষণ কান্না চেপে রাখতে পারল না। কেঁদে কেটে শেষ হয়ে গেল সে। ক্রোধে মাকে ডেকে বলল, নিলয় আর রিমি যেন আমাকে হলুদ ছোঁয়াতে না আসে, এলে আমি স্টেজ থেকে নেমে যাব। বলতে বলতে চোখ মুছল সে। কাজল লেপটে গেল হাতে। বাড়ির মূল গেট থেকে শুরু করে গলির মুখে গিয়ে মরিচাবাতির যাত্রা থেমেছে। বিয়ে কমিউনিটি সেন্টারে হলেও কাদিনের হলুদ সন্ধ্যার আয়োজন করা হয়েছে বাসার ছাদে। রিমা আর করি একই বাড়ির একই হলুদ শাড়ি পরেছে। সবাই ভীষণ ব্যস্ত হয়ে এদিক ওদিক ছোটাছুটি করছে। কাদিন হলুদের জন্য স্টেজে এসে উঠল। একে একে সবাই হলুদ ছোঁয়াচ্ছিল। তখনই কাদিনের মোবাইলে একটা কল এলো। কাদির মোবাইল রিসিভ করে কয়েক মুহূর্তের জন্য থমকে গেল। চোয়াল শক্ত হয়ে মুখটা থমথমে হয়ে উঠল। তারপর বহু কষ্টে স্টেজে বসেছিল সে। ইচ্ছে করছিল সব ভেঙে নেমে আসতে। তবুও সে হলুদ ছোঁয়ানোর পালা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করলো। পরে নেমে এসে নিজের ঘরে গিয়ে দরজা আটকে দিল। পাঞ্জাবি খুলে হাত মুখ ধুয়ে কপালে হাত রেখে শুয়ে রইল বিছানায়। মাথা ব্যথা করছে। আঙ্গুলগুলো কপালে বোলাতে বোলাতে উঠে বসলো। দরজা খুলে বেরিয়ে এসে কড়িকে এদিক ওদিক খুঁজলো। রিমিকে পেয়ে বলল, আপু, কড়ি কোথায়? ও বোধহয় এখনো উপরে গান টান হচ্ছে তো, নামেনি এখনো। কায়েসকে বলে একটু ডেকে আনতে পারবে? দরকার ছিল। কি হয়েছে, কোনো সমস্যা? পরে বলবো। গানের শব্দে কাদিনের মাথা ফেটে যাচ্ছে। এত জোরে জোরে গান বাজানোর কোনো মানে হয়? কাদিন তাড়াতাড়ি নিজের ঘরে ফিরে এলো। করি এলো এর খানিক পরেই। ডেকেছিলে মেজো ভাইয়া? হ্যাঁ। কাদিনের কণ্ঠটা গম গম করে উঠল। করি তীক্ষ্ণ চোখে তাকালো। কি হয়েছে? দরজা বন্ধ করে বস। করি কাদিনকে দেখতে দেখতে দরজা বন্ধ করলো। কাদিনের সামনে এসে দাঁড়ালো সে। কাদিন বিছানা থেকে আরেকটু এগিয়ে বসলো। বলল, দীপা সুইসাইড অ্যাটেম্প নিয়েছিল। করি খানিক চুপ করে থেকে বলল। হুম। কাদিন অবাক চোখে তাকালো। তুই আগে থেকে জানতিস? হ্যাঁ। আমার কাছে লুকিয়েছিস কেন? লুকাইনি তো। কাদিন উঠে দাঁড়ালো। লুকাসনি? তোমার কাছে কেউ কিছু লুকোতে যাবে এও কি সম্ভব? কেন সুইসাইড করতে চেয়েছিল তা নিশ্চয় জানিস না? জানি। করির কণ্ঠ স্থির। কি জানিস? ওর এক্স ওকে অন্য একটা মেয়ের জন্য ধোকা দিয়েছিল। সবকিছু জেনেও কি করে আমার সাথে এমনটা করতে পারলি? করি চুপ করে দাঁড়িয়ে রইল। কাদিনী আবার বলল, ওর আগে একটা সম্পর্ক ছিল, এটা কোনো সমস্যা না, অনেকেরই থাকে। সমস্যা হলো এটা যে ও সেই সম্পর্কটার জন্য আত্মহত্যার পথ পর্যন্ত চলে গিয়েছিল। তোমার কথা পরিষ্কার না মেজো ভাইয়া। তুই এখন বড় হয়েছিস করি। একটা সম্পর্কে কতটুকু নির্ভরতা, কতটুকু বিসর্জন থাকলে মানুষ এ ধরনের পথ বেছে নেয়। একটা মানুষ অন্য একটা মানুষকে কতটুকু ভালোবাসলে এ পথ বেছে নেয়, এমন করে কেন ভাবতে পারোনি? গড। কাদিন বিরক্ত হয়ে গেল। সে আরো বলল, আচ্ছা চল, তোর মতো করেই ভাবি। তোর কথাটাই ধরি, সে যদি আরেকজনকে এত বেশি ভালোবাসে তবে আমাকে কি করে মেনে নিবে? মন দিয়ে চাইলেই ভালোবাসা আদায় করা যায়। যে মেয়েটা ভালোবাসার আবেগে মরতে রাজি হয়ে যায়, সে যাকে আবার ভালোবাসবে সে কতটা লাকি তুমি। আমি তা কল্পনাতে ভাবতেও অপারগ। রিডিকুলাস। রাগে বিরক্তিতে কাদিনের মুখ তেতো হয়ে এলো। করি নরম গলায় বলল, দীপার জায়গায় আমি থাকলেও কি এসব ভাবতে? আমার বোন এমন কোনো কাজ কখনো করতেই পারে না। সাথে সাথে করির ভিতরটা পুড়ে কয়লা হয়ে গেল। চোখ নামিয়ে মুখ ঘুরিয়ে নিল। এদের না বলে পালিয়েছিল সে।
এদের একবার যদি টের পেত কি হতো তাদের। কান্নার দলাটা গিলে ফেললো করি, গলায় কাটার মতো বিঁধছিল আর শুধু যন্ত্রণা দিচ্ছিল। কাদিন জানালা খুলে গ্রিলে দুহাতে ভর দিয়ে দাঁড়ালো, ঘাড় নিচু করে রেখেছে সে। করি ভাইয়ের দিকে না তাকিয়েই বলল, আমি এখন আসি। সে আর দাঁড়াতে পারছে না, শক্তিতে সাহসে কোলাচ্ছে না তার। কাদিন বলল, আমি বিয়ে করব না। দীপার হলুদের অনুষ্ঠান এখনো শেষ হয়নি। চাকচমকপূর্ণ আলোর ঝলকানিতে দীপাকে ছোট একটা হলদে পাখির মতো দেখাচ্ছে। যে পাখি ডানা মেলে নতুন ঠিকানায় উড়ে যাচ্ছে। এবার দূর থেকে দাঁড়িয়ে চোখ বন্ধ করে প্রার্থনা করলো, সে ঠিকানা খাঁচা না হোক, ঠিকানাটুকু হোক নীল স্বচ্ছ এক আলোর আকাশ। দীপুর ঠিকানা আকাশ হোক, দীপুর ঠিকানা আকাশ হোক। নিলয় পাশে এসে দাঁড়ালো। ইমাদ, ইমাদ চোখ বন্ধ রেখেই বলল, আমাদের তো স্টেজে ওঠা নিষেধ। ইমাদ চোখ মেলল। নিলয় বলল, আন্টি বললেন দীপুর করা নিষেধ। আচ্ছা। নিলয় কিছু বলল না। আর ইমির সাথে কথা বলা আর না বলা একই। সে হয়রান হয়ে চেয়ার টেনে বসে পড়ল। ইমাদ ওর হাতটা টেনে ধরল। নিলয় বলল, কি? ইমাদ বলল, চল। নিলয় ক্লান্ত হয়ে বলল, দীপুর মাথা খারাপ, ও সত্যিই স্টেজ থেকে নেমে যেতে পারে। ইমাদ কিছু বলল না, তবে নিলয়ের হাত টেনে ধরে নিয়ে চলল ওকে। ওদের আসতে দেখেই দীপা কটমট করে চোখ বড় করে তাকালো। ইমাদ কোনো রকম গুরুত্ব দিল না। সে গিয়ে দীপার এক পাশে বসলো, নিলয় আর এক পাশে বসলো। দীপা কিছু বলতে যাবে তখনই ইমাদ ওকে হলুদ ছুঁয়ে দিল। দীপা রাগে গড়গড় করতে করতে টিস্যু হাতে নিয়ে বলল, এখন মুছে ফেলবো আমি, এক্ষুনি, একদমই রাখবো না। কেন সোয়ালি তুই? ইমাদ সামনে হলুদের সাজানো ফলগুলোর দিকে তাকালো। ময়ূরাকৃতির আঙ্গুরের ছাদ থেকে টুপ করে আঙ্গুর তুলে নিল। দীপা বলল, আমি তোদের হাতে কিছু খাবো না। এবার দীপার দিকে তাকালোও না। সে টপাটপ কয়েকটা আঙ্গুর মুখে দিল। ফ্রুট কার্ভিং এত অসাধারণ কেন? একদিন চেষ্টা করে দেখতে হবে পারা যায় কিনা। আপেলের তৈরি হাঁসটা দেখে তার এত ভালো লেগেছে যে সে হাঁস আকৃতির আপেলটা প্লেট থেকে তুলে হাতে নিয়ে ফেলল। দীপার আগে ফুসতে ফুসতে বলল, তুই এখানে নিজে খেতে এসেছিস নাকি আমাকে খাওয়াতে এসেছিস? ইমাদ ঘুরিয়ে ফিরিয়ে হাতের জিনিসটা দেখতে দেখতে মিনমিন করে বলল, আপেল না খেলে কিছু হবে না তোর, এটা আমি নিয়ে যাই। ইমাদ আপেলটা দেখতে দেখতে স্টেজ থেকে নেমে গেল। দীপা নিলয়ের দিকে তাকিয়ে বলল, ইমি একটা বিষ্ঠা, হাসির বিষ্ঠা ও। নিলয় ভয়ে ভয়ে দীপাকে হলুদ ছোঁয়ালো। দোস্ত, নামিস না কিন্তু। দীপা আরো একটা টিস্যু বক্স থেকে তুলে নিতে নিতে বলল, এমনি নাম, আমি তোরটাও মুছবো। তোদের হলুদে আমার গাটা জ্বলে যাচ্ছে, সামনে থেকে সর তোরা। নিলয় গন্ডগোল হওয়ার ভয়ে উঠে যাচ্ছিল। দীপা ধমক দিয়ে বলল, তুইও ফল খাওয়াবি না। এসব কি হচ্ছে আমার সাথে? বিয়ের ভিডিওতে সবাই দেখবে আমার বন্ধুরা এক একটা ফল ফকির। নিলয় মাথা চুলকে হেসে দিল। দীপার মুখে একটার পর একটা কমলা ঠুসে দিয়ে বলল, নে নে, খেয়ে ঢোল হয়ে যা, কাল নড়তেও পারবি না। দীপা এতগুলো ফল মুখে নিয়ে আর কথা বলতে পারল না। চোখ বড় বড় করে আগুন ঝরল। নিলয় ভেঙচি কেটে নেমে গেল। দীপা টিস্যু দুটো ফেলে দিল। ওর বন্ধুরা ওকে হলুদ ছুঁয়েছে। সে হলুদ কি সে মুছে ফেলতে পারে? শিল্পী একটি বেসরকারি ব্যাংকে চাকুরি করে। ব্যাংক থেকে বেরুতে বেরুতে আজ একটু দেরি হয়ে গেছে। কান্দির পাড়ের চটলটায় সে রিক্সা নিয়ে আটকে ছিল। তখন খেয়াল হলো ব্যাংকে অনেকবার মইনের নাম্বার থেকে কল এসেছিল। ব্যস্ত ছিল বলে ধরা হয়নি। মোবাইল বের করে কল ব্যাক করলো সে। ওপাশ থেকে একটা নারী কণ্ঠ ভেসে আসলো। সাথে সাথে বুকের ভিতরটা ছ্যাত করে উঠল। চোখগুলো ধক করে চলে উঠল। মুহূর্তেই সেই চলন চোখের জলে রূপও নিয়ে নিল। চোখে জল নিয়েই ক্ষোভের সাথে বলল, আমার স্বামীর মোবাইল আপনার কাছে কি করছে? কে আপনি? ভদ্রমহিলা প্রচণ্ড বিরক্ত হয়ে দ্বিগুণ ধমকে তাকে জানালেন মইনের বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে। তিনি হাসপাতালের নার্স। মইন এখন
টাওয়ার হাসপাতালে ভর্তি। শোনার সাথে সাথে শিল্পীর হাত থেকে মোবাইলটা পড়ে গেল। জ্যামে আটকে থাকা পাশের লোকটা ভরকে গিয়ে তাকালো। শিল্পী ব্যাগ থেকে টাকা বের করতে করতে রিক্সা থেকে লাফিয়ে নামলো। জ্যামে এই রিক্সা ঘুরতে অনেক সময় লাগবে, ওর এখন এত সময় নেই। আর না আছে ধৈর্য, যা আছে তা হলো চোখের জলের ফোয়ারা। পৌবালি চত্বরের রাস্তাটা দিয়ে সে অনেকটা দৌড়েই গেল। সারা শরীর কাঁপছে ওর, চারপাশটা একটু পরপর দুলছে। রাতের অন্ধকার এখন আরো বেশি অন্ধকার। কালিয়াজুরি নিবাসী মোহাম্মদ কাদেরের দ্বিতীয় পুত্র মোস্তফা কাদিরের সহিত হাউসিং নিবাসী মরহুম আবুল খায়ের এর একমাত্র কন্যা ইসরাত জাহান দীপার 5 লক্ষ টাকার দেনমোহরে 50,000 টাকা নগদ ও 2 লক্ষ টাকার গয়না উসুল বাবদ বিবাহ ধার্য করা হইয়াছে। এই বিয়েতে আপনার সম্মতি থাকিলে বলুন কবুল। কাদির জবাবে বলল, কবুল। সাল 1996, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হল। হলটি বিভিন্ন কারণে বিশ্ববিদ্যালয়ের মেয়েদের সবচেয়ে আকাঙ্ক্ষিত হল। বছর 3 আগেই হলটি প্রতিষ্ঠিত হওয়ায় অন্য হলের চাইতে সুযোগ সুবিধা বেশি। চারিদিকে প্রকৃতির সাজসজ্জারও শেষ নেই। শিল্পীর তখনও বিশ্বাস হয়নি সে এই হলে উঠতে পেরেছে। বিশ্ববিদ্যালয়ের আর কোনো হলে বারান্দা নেই, কিন্তু এটাই আছে। তার রুম নাম্বার 403, 4 তলার শেষ দিকের একটি ঘর। ঘরে 4টে চৌকি, শিল্পীর চৌকিটা দরজা ঘেঁষে ডান পাশে, সাথে ছোট একটা টেবিল। টেবিলে পড়তে পড়তে চেয়ারে দুলছিল ও। হঠাৎ করেই চা খেতে মনটা আনচান করে উঠল। চেয়ার ছেড়ে উঠে চৌকির নিচ থেকে চায়ের ডেকচি বের করলো। গুনগুন করতে করতে রান্নাঘরে গেল চা করতে। রান্নাঘরে লাইন ধরে দাঁড়িয়ে থেকে 10 মিনিট পরেই চুলা পেল। কাপে চা ঢেলে ঘরের পাশের ছাদে গিয়ে দাঁড়ালো সে। অন্ধকারও বুঝি এত সুন্দর হয়? আকাশে তারা, আশেপাশে কোথাও ছেলেদের গানের আসর কানে বাজছে। চল না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। চায়ের কাপে চুমুক দিতে দিতে হলের সামনের পাহাড়ে হারিয়ে গেল সে। হারিয়ে গিয়েছিল বলেই পাহাড়ের পাদদেশে রাস্তার উপরে থাকা ইটের তৈরি আসনে স্থির বসে থাকা মঈনকে সেদিন সে দেখতে পায়নি আরো কত দিন। এরপর যেদিন প্রথম দেখতে পেল মঈনের দিকে তাকালো সে। ভয়ে মঈন একদম পাথর বনে গেল। ওপর থেকে দেখেও সে ঠিক বুঝেছিল মঈন নিঃশ্বাসটুকুও ফেলছে না আর। শ্বাস রুদ্ধ করে জমে আছে ও। আজও কি নিঃশ্বাস বন্ধ করে জমে আছে মঈন? হাত পা বরফ শীতল হয়ে যায়নি তো আবার? এসব ভাবতে ভাবতেই গত রাতে শিল্পী হাসপাতালে গিয়ে পৌঁছল। মঈন ঠিক আছে, হাতে পায়ে প্রচুর জখম, তবে মারাত্মক কিছু নয়। শিল্পী মঈনের পেটের পাশে জড়সড় হয়ে দাঁড়িয়ে আঁচলে মুখ চেপে অনেকক্ষণ কাঁদল। বিলা রান্না বান্না খুব একটা পারে না, সোহা পারে। সোহার কাছে মোবাইলে শুনে শুনে বিলা যা পারল তাই রাঁধল। মা সব ছেড়ে ছুঁড়ে সেখানে পড়ে আছেন। দিন দুনিয়ার হুঁশ নেই, খান্ডি বোধ হয়। দুপুরে বিলা খাবার নিয়ে হাসপাতালে ছুটে গেল, কিন্তু মুবিন গেল না। সে সোজা সাইকেল দিয়ে ঈদগাহ মাঠে চলে গেল। আজ একটা ক্রিকেট ম্যাচ আছে ওদের। একটু আগে দীপা আর কাদিরের বিয়ে সম্পন্ন হয়েছে। এখন তাদের দুজনকে একসাথে খেতে বসানো হয়েছে। করি দূরে দূরে থাকছিল। রিমা আর অন্যরা করিকে ডেকে নিয়ে এলো, বলল, কি রে, তুই বসিস না কেন? ওদের শুরু করতে হবে না? দেরি হয়ে যাচ্ছে তো। করি মিথ্যে বলল। আমি খেয়ে নিয়েছি। রিমা বলল, খেয়েছিস, বসবি না একটু? 10টা না 5টা না, একটা মাত্র ছোট বোন তুই, একটু বসবি না? কাদিনের ভালো লাগবে এতে, না খেলেও বস। করি কাদিরের পাশের চেয়ারটাই বসলো। কাদির নিজের প্লেট থেকে আস্ত মুরগির অর্ধেকটা অংশ ভেঙে করির প্লেটে তুলে দিল। থমথমে গলায় বলল, খেনে। রিমা, কায়েস, কাইয়ুম বাকিরাও এতক্ষণে খেতে বসলো। অন্য আত্মীয়রা খেলেও বর আর কনের সবচেয়ে কাছের মানুষটা ওদের সাথেই খেতে বসলো। নিলয় আর ইবাদও দীপার পাশে চেয়ারেই। দীপার কিছু কাজিনও আছে। দীপার ছোট ভাই মেহেদি শুধু খেতে বসলো না, সে এই টেবিলে নজরদারি করছিল। সবাই ঠিকঠাক সব পাচ্ছে কিনা খেয়াল রাখছিল ও। ইবাদ প্লেট রেখে উঠে গেল। মেহেদির কাছে গিয়ে বলল, তুমি খেতে বসো, আমি দেখছি। ভাইয়া আপনি বসুন, সব তো আপনি আর নীলয় ভাইয়া দেখছেন। ঝামেলাটা একবারের জন্য বিদায় হচ্ছে, ওর বিদায়ে আমার অবদান না থাকলে হবে নাকি?
বলতে বলতে তার চোখ টলমলো করে উঠল। লজ্জা পেয়ে গেল সে। ইমাদ ওকে জোর করে খেতে বসালো। তারপর নিজে খাওয়া ছেড়ে দাঁড়িয়ে রইল। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে বড় এই টেবিলটা পরখ করছিল। নিলয় মেহেদিকে কানে কানে বলল, তুমি তোমার দোলা ভাইকে হাত ধোয়াবে না? হাত ধুয়ে টাকা নিতে বোকা ছেলে। তুমি না থাকলে তো আমি এই কাজে লেগে পড়তাম। আমি ভেবেছিলাম তুমি হাত ধোয়াবে, তাই আমি আর মাথা ঘামাইনি। মেহেদির মন খারাপ থাকায় সে হাত ধোয়ানোর কথা ভুলেই গিয়েছিল। এখন আরো মন খারাপ হয়ে গেল তার। নিলয় ফিসফিস করে বলল, সমস্যা নেই, খাওয়া শেষে ধোয়াবে। মেহেদি তড়িঘড়ি করে কাদিনের আগে খাওয়া শেষ করে উঠে দাঁড়ালো। তারপর কাদিনের খাওয়া শেষ হতেই হাত ধোয়ালো কাদিনকে। হাসি হাসি মুখ করে হাত পেতে দাঁড়ালো সালামির জন্যে। কাদিন শেরওয়ানির পকেট থেকে ওয়ালেট বের করছিল। ওর বন্ধু দূর থেকে দেখতে পেয়ে ছুটে এসে ওর হাতটা ধরে ফেললো। বলল, তোর শালা তো খাওয়ার আগে হাত ধোয়ালো না, কিসের টাকা দিস? বলেই ওয়ালেটটা খপ করে নিজের হাতে নিয়ে নিল। ইমাদ, নিলয় আর মেহেদি একসঙ্গে চমকে তাকালো তাহমিদের দিকে। শুধু দীপাই মন দিয়ে বসে জর্দা খাচ্ছে। সে তাহমিদের দিকে ফিরেও তাকালো না। মিলাকে একা দেখে শিল্পী প্রশ্ন করলো, মুবিন আসেনি? মিলা না বোধক মাথা নাড়ল। শিল্পী অধীর হয়ে বলল, মুবিন খেয়েছে? হ্যাঁ। সকালে কি খেয়েছে? জেলি পাউরুটি খেয়েছে। মিলা দীর্ঘশ্বাস ফেলল। আর দুপুরে? এখানে যা আছে সে সবই। শিল্পী পার্স থেকে মোবাইল বের করে সাথে সাথে মুবিনকে কল করলো, কিন্তু মুবিন কল ধরল না, বরং মায়ের কল পেয়ে বিরক্ত হলো। মোবাইল বন্ধ করে পকেটে রেখে দিল সে। রোদে পুড়ে পুড়ে সাইকেলে মস্ত বড় ঈদগাহ মাঠটাই চক্কর দিচ্ছে সে। ক্রিকেট ম্যাচটা আজ হয়নি, খেলতে গিয়ে মহাপ্রলয় ঘটিয়েছে সে। আউট হয়নি সে, তবুও বলে কিনা আউট। নৌ বলে মানুষ আউট হয় কি করে, শয়তানগুলাকে আজ হাড়ে হাড়ে টের পাইয়ে দিয়েছে। মঈনের কাছে মিলাকে বসিয়ে রেখে শিল্পী হাসপাতালের বিল সেকশনে গেল বিল চেক করতে। মঈনকে এক মুহূর্তের জন্যেও একা রাখতে চায় না সে। মিলা থাকতে থাকতে এই কাজগুলো শেষ করে ফেলবে। বিল সেকশনের কাজ মিটিয়ে বেরুতেই মিসেস রহমানকে দেখল শিল্পী, সাথে তার ছেলে রিফাত। রিফাতের মাথা ছুঁয়ে রক্ত পড়ছে। মিসেস রহমান দুহাতে ছেলের মাথা চেপে ধরে কাঁদতে কাঁদতে ডাক্তার আর নার্সদের খুঁজছেন। রিফাত মুবিনের সাথেই পড়ে। এইটুকু একটা বাচ্চা ছেলে। এত কষ্ট হচ্ছিল শিল্পীর। রিফাতকে এই অবস্থায় দেখে শিল্পী ছুটে গেল ওদের কাছে। শিল্পীকে দেখে মিসেস রহমান তেলে বেগুনে জ্বলে উঠলেন। ক্ষোভে ফেটে পড়ে বললেন, আপনি এখানে কি করছেন? বাসায় যান, নিজের ছেলেকে শিক্ষা দিন। মানে কি বলছেন এসব? শিল্পী কিছুই বুঝল না। রিফাত কাঁদতে কাঁদতে বলল, মুবিন মেরেছে আমায়, ওর ব্যাট দিয়ে মেরেছে। কাদিন তাহমিদের কথা শুনল না। সে মেহেদিকে চুপচাপ সালামি দিয়ে দিল। মেহেদি সেই সালামি নিয়ে হতভম্ব চোখে তাকিয়ে রইল তাহমিদের দিকে। ভয়ে তার বুক কাঁপছে। আপুর এখন কি হবে? আর কত কাটা বিছানো পথে হাঁটতে হবে তার আপুকে? কখনো কি কৃষ্ণচূড়ার লাল গালিচা ভাগ্যে জুটবে না আপুর? ইমাদ আর নিলয়ের মনেও একই অনুভূতি ভিন্ন ভিন্ন শব্দে ডানা মেলছিল। দীপার মাই শুধু সেই মুহূর্তে কমিউনিটি সেন্টারের অপর প্রান্তে দাঁড়িয়ে আনন্দ অশ্রু মুছছিলেন। তার মেয়ে আবারও যে এক নতুন প্যারাচেলে আটকে পড়ছে সে সম্পর্কে তার কোনো ধারণাই নেই। লালচে সন্ধ্যার আগ মুহূর্তে দীপার বিদায়ের সময় ঘুমিয়ে এলো। দীপার মা মেয়েকে চড়িয়ে হু হু করে কাঁদছিলেন, আর দীপা কান্নার ছোটে ওর নিঃশ্বাস বন্ধ হয়ে আসার দশা। মায়ের মুখ ছাড়ছিল না ও। রিমা টেনে ছাড়িয়ে নিল। দীপা আবার মেহেদিকে চড়িয়ে ধরল। মেহেদিও দুহাতে বোনকে আঁকড়ে ধরে ফুপিয়ে উঠল। ভাই বোনের কান্নাকাটি চলতেই লাগলো। কাইয়ুম মেহেদিকে বুঝিয়ে বলল, ভাইয়া, তুমি এমন করে কাঁদলে তোমার আপুর কান্নাও বন্ধ হবে না। মেহেদি এক হাতে বোনকে জড়িয়ে ধরে অন্য হাতে চোখ মুছল। ঠোঁটে হাসি টেনে বলল, তুমি একটা ঝামেলা আপু, তাড়াতাড়ি বিদায় হও। দীপাকে হাসাতে চেয়েছিল সে। দীপা না হেসে আরো বেশি কাঁদতে লাগলো। নিলয় চেষ্টা করে ধমক দিল, কি করছিস দীপু? যাবি না নাকি? মত পাল্টে গেছে? আমরা কিন্তু আর রাখবো না তোকে।
দীপা এবার মেহেদিকে ছেড়ে নিলয়ের হাত দুটো ধরে নিজের কপালে ঠেকালো। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সে। নিলয় দীপার মাথায় হাত বুলিয়ে দিল। করি পাশে দাঁড়িয়ে সবটা দেখতে পেয়ে আশেপাশে তাকিয়ে ইমাদকে কোথাও নেই কেন উনি? দীপা ভাবি এখনই তো নিলয়কে ছেড়ে ওনাকে খুঁজবেন। করি ভিড় ছেড়ে বেরিয়ে এলো। এদিক ওদিক তাকাতে তাকাতে ইমাদকে খুঁজে পেল কমিউনিটি সেন্টারের ভিতরে। শূন্য চেয়ারগুলোর একটা দখল করে বসে আছে সে। দীপুর ওখানে এখন যাবে না। বড় আপুর বিদায়ের সময়ও গাড়ির আশেপাশে 1 মাইলেও ছিল না সে। বড় আপুকে নিয়ে যে ভয় ছিল তাই হয়েছিল। বড় আপু সংসার জীবনে ব্যস্ত হয়ে পড়েছে। আগের মতো সবকিছু এখন আর এত সহজ নয়। আপুর সাথে দেখা করতে ইচ্ছে হলেও কত দিনক্ষণ দেখে দেখা করতে যেতে হয়। খালি হাতে আপুর শ্বশুর বাড়িতে যাওয়া যায় না বলে হুটহাট দেখা করা যায় না। পকেটে টাকা থাকতে হয়, নিজেরও সময় থাকতে হয়, আপুরও সময় করতে হয়, তারপর এই একটু দেখা। এরপর আবার আপু যখন বাড়িতে বেড়াতে আসে তার আবার ছুটি থাকে না। দেখা যায় নিজের পরীক্ষা না হয় স্টুডেন্টের পরীক্ষা। একসঙ্গে ঈদ করা হয় না বছর হলো। শুনছেন? ইমাদ মোটেও শোনেনি বুঝতে পেরে করি আবার ডাকলো। শুনছেন? ইমাদ সম্বিত ফিরে পেল। নিজেকে স্বাভাবিক রেখে বলল, জি বলুন। দীপা ভাবি আপনাকে খুঁজছেন। ইমাদ কিছু একটা বলতেই ঠোঁট নাড়ছিল। করি বলল, আচ্ছা বলতে হবে না, চলুন। ইমাদ বলল, আমি আসছি, আপনি যান। এক্ষুনি চলুন। আমার এদিকে একটু কাজ আছে, সেরে আসছি। এদিকে আপনার এখন কোনো কাজ নেই। করির দৃষ্টি এবং কণ্ঠ উভয়ই স্থির। ইমাদও করির দিকে তাকিয়ে রইল। তার দৃষ্টি স্থির, কিন্তু ভেতরের ভেতরে সে নিজের প্রতি অসন্তোষ প্রকাশ করলো। ইদানিং সে বড্ড অনুমেয় এবং সহজবোধ্য হয়ে যাচ্ছে। বড্ড বাজে বিষয়টা। সে কঠিন করে বলল, আপনি কি করে জানেন আমার এখানে কোনো কাজ নেই? আমি জানি। ইমাদ সাধারণত খুব একটা রাগে না, তবে এই মুহূর্তে সে ক্রুদ্ধ। নিজের উপরেও, সামনে দাঁড়িয়ে থাকা এই মেয়েটির উপরও। স্বভাব সুলভ সে তার রাগ চেপে শান্ত থেকে বলল, কাজ আছে তো। করি এবার হেসেই ফেলল। বিদায় মুহূর্ত মেয়েদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ। সব মেয়েরা ওই সময়টায় প্রিয়জনদের সান্নিধ্য চায়। আবেগজনিত কারণে এখানে একলা বসে থাকবে না। ইমাদ এবার উঠে দাঁড়ালো। এই মেয়ে বাজেভাবে তাকে ধরে ফেলছে। এভাবে চলতে দেওয়া যাবে না। সে এখন দীপুর কাছে যাবে এবং একটু আবেগপ্রবণ হবে না। ইমাদ করিকে বোঝাতে একজন ওয়েটারকে ডেকে ইনিয়ে বিনিয়ে একটু কথা বলে বোঝালো সে সত্যিই ব্যস্ত ছিল এখানে। তারপর করির দিকে তাকিয়ে বলল, চলুন। ইমাদ গাড়ির কাছের চটলটায় গিয়ে দাঁড়ালো। ইমাদকে দেখে মেহেদি বলল, ইমাদ ভাইয়া, কোথায় ছিলেন আপনি? আপু বারবার খুঁজছিল আপনাকে। আপনাকে না দেখে গাড়িতে উঠছেই না। ইমাদ বলল, ভেতরের দিকটা দেখছিলাম। এতক্ষণে সে এসেছে বলে দীপা কেমন অভিমানী চোখে তাকালো। অবিরত কাঁদছে সে। এবার দীপার তাকানো দেখে মুচকি হাসলো। দীপার কান্না থামার কোনো নাম নেই। চক্রবৃদ্ধি হারে ক্রমে ক্রমে তা বেড়েই চলেছে। একে ওকে ধরে কাঁদছে ও। কেউ ওকে গাড়িতে টেনে আনতে পারছিল না। শেষ পর্যন্ত ইমাদ সফল হলো। সে দীপাকে টেনে আনতে সক্ষম হলো। কাদিন গাড়িতে উঠে বসতেই ইমাদ বলল, দীপু এবার ওঠ। দীপা কাঁদতে কাঁদতেই বলল, এখানে আর কেউ উঠবে? রিমা অবাক হয়ে বলল, হ্যাঁ, আমি বা করি উঠব। করি বলল, আপু তুমিই ওঠো। দীপা এতগুলো মানুষকে একই সাথে অবাক করে দিয়ে কান্না ভাঙা গলায় বলল, আমি মাঝে বসবো না, আমি জানলার পাশে বসবো। দীপার মা কান্না বন্ধ করে মেয়ের দিকে কটমট করে তাকালেন। কেউ কেউ সশব্দে হেসে উঠল। রিমা হাসতে হাসতে বলল, কাদিন নাম তুই, ওকেও এই পাশে বসতে দে, তুই মাঝে বস। দীপা বুঝছিল না কি করবে। এভাবেই ঘোমটা দিয়ে বসে থাকবে না কিছু বলবে। কাদিন এভাবে বালিশে হেলান দিয়ে কপালে হাত রেখে ক্লান্ত ভঙ্গিতে বসে আছে কেন? ক্লান্ত তো ওর হওয়ার কথা। এত ভারী শাড়িটা, তার উপর মেকআপ, অসহ্য লাগছে। আর কথা না বলে থাকা যাচ্ছে না। দীপা বলেই ফেলল, আমাকে আর কতক্ষণ এভাবে বসে থাকতে হবে? কাদিন চোখ বন্ধ রেখেই বলল, বসে থাকতে হবে না।
ঘোমটার নিচেই দীপা কয়েক সেকেন্ডের জন্য ভ্রু কুঁচকে ফেলল। সমস্যা কি এই লোকের? সেও কি ছ্যাঁকা টাকা খেয়েছে নাকি? জিজ্ঞেস করতেই মনটা আঁকু পাকু করে উঠল। পরে ভাবল, না থাক, বেচারাকে বিরক্ত করা ঠিক হবে না। ভয়াবহ শোকে জর্জরিত মনে হচ্ছে। দীপা ইচ্ছে দমন করে ঘোমটা ফেলে ফুলের বিছানা থেকে নেমে দাঁড়ালো। লাগেজ টেনে এনে বিছানার উপর তুলে রাখতেই কাদিন চোখ খুলে অস্থির হয়ে বলল, নামাও নামাও, লাগেছে ময়লা তো, কত চাদরে ময়লা লাগবে। দীপা বিছানা থেকে লাগেজ নামিয়ে নিচে রাখলো। সালোয়ার কামিজ বের করে বাথরুমে চলে গেল সে। বাথরুম থেকে ফিরে এসে দেখলো কাদিন বিছানার চাদর পাল্টাচ্ছে। দীপা অবাক হয়ে গেল। ও বাবা, এ কার সাথে এসে পড়লো সে? কাদিন বাতি নিভিয়ে শুয়ে পড়লো এক পাশে। দীপা উল্টো দিকে শুয়ে পড়লো। ক্লান্ত থাকায় দীপার সাথে সাথে ঘুমিয়ে পড়লো। কাদিন ঘুমালো না, তার কিছুতেই ঘুম আসছে না। সারাটা জীবন মেয়েদের কাছ থেকে দূরত্ব বজায় রেখে চলে এসেছে। জীবনে কোনো দিন প্রেম প্রীতির ধারে কাছেও ঘেঁষেনি। সবসময় শুধু পড়াশোনা এবং নিজের কেরিয়ার নিয়েই মজে ছিল। নিজেকে সম্পূর্ণ যত্ন সহকারে তুলে রেখেছিল নিজের ভবিষ্যৎ স্ত্রীর জন্য। সেও এমনি একজনকে আশা করেছিল জীবনে।